ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অ্যাজ ওয়েলস খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 10-এর যেটা প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, সেটার পার্ট 1টা দিয়েছিলাম। তো আজকে পার্ট 2টা শুরু করছি, পোশাক পরিচ্ছদের ইতিহাস। যারা ফার্স্টটা দেখোনি তারা দেখে এসো, এবং আমি আগেও বলেছি আজকেও রিপিট করছি, এটা বোঝাচ্ছি, শুনে নাও ইতিহাস গল্পের মতো, বুঝে নাও, সমস্ত কোশ্চেন আনসার আমি সব লিখিয়ে দেবো। এখন শুধু ভালো করে মন দিয়ে শোনো আর বুঝে নাও। শুরু, পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির আর্থসামাজিক অবস্থান, রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এছাড়া সংশ্লিষ্ট যুগ বা সমাজের প্রযুক্তিগত অবস্থা, আবহাওয়াগত ও পরিবেশগত পরিবর্তন প্রভৃতিও পোশাক পরিচ্ছদ থেকে ধারণা করা যায়। যেমন প্রাচীন চীনের অধিবাসীদের পোশাক আশাক থেকে জানা যায় যে তারা রেশম প্রস্তুতির প্রকৌশল আয়ত্ত করেছিল। প্রাচীন বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে সে যুগের পোশাকের আভাস মেলে। বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন দেশের, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের পোশাকেও নানা পার্থক্য ও পরিবর্তন লক্ষ্য করা যায়। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ এবং গুজরাট ও রাজস্থানের মেয়েদের মধ্যে ঘাগরা জনপ্রিয়। আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, গল্পের মতো বলে যাচ্ছি। বাঙালি মহিলাদের মধ্যে শাড়ি পরার প্রচলন বহু যুগ আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন তা হলো ব্রহ্মিকা পদ্ধতি। মূলত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুসরণে 19 শতকে বাঙালি সমাজে এভাবে শাড়ি পরার সূত্রপাত হয়। চিত্রা দেবের ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থে বিষয়ে তথ্য পাওয়া যায়। আবার ভারতের প্রায় সর্বত্র পুরুষদের ধুতি পাঞ্জাবি পরার প্রচলন থাকলেও উত্তর ভারতে কুর্তা পাজামা, পাঞ্জাবি শিখদের মাথায় পাগড়ি, বিয়ের আসরে পুরুষদের ধুতি শেরওয়ানি প্রভৃতি পোশাক জনপ্রিয়। সাম্প্রতিককালে পোশাকের ইতিহাস চর্চা বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে। ইংল্যান্ডে 1991-তে দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে। এবার কিছু বইপত্রের নাম: মলয় রায়ের বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা, কার্ল কোহলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং, নিরুপমা পুণ্ডির ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমরো আর সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভারতীয় পোশাক পরিচ্ছদ জাতির আত্মপরিচয়ের ইতিহাস কিভাবে প্রকাশ করে তার বিবরণ মেলে এম.আর. টার্লোর ক্লোদিং ম্যাটার্স, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া বইটিতে। গেল। এবার হচ্ছে শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার মধ্যে কি পড়ে? সঙ্গীত, নাটক, নাচ, চলচ্চিত্র, সমস্ত কিছু শিল্প। আঁকাও পড়ে, আর্টসও পড়ে। তো চলো এখানে যেগুলো বলা হচ্ছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, এগুলোর উপর। কারণ আঁকাটাকে বলা হচ্ছে না কেন? কারণ আঁকাটা তো প্রথম থেকেই ছিল, সেটা হচ্ছে তোমার সেই গুহা মানবদের আঁকা ছবি থেকে, তাই ওটাকে আলাদাভাবে বলা হচ্ছে না। তারপরে যে মডার্ন যে শিল্প চর্চা শুরু হয়েছে সেগুলোকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আঁকাটা তো প্রথম থেকেই ছিল, সেটাকে নিয়ে আলাদাভাবে আর কিছু বলার নেই। শিল্প চর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কিভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্প চর্চার ইতিহাস থেকে জানা যায়। শিল্প চর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। এই বিষয়গুলির ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃত। এগুলি ওই জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা এবং সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানা দিক তুলে ধরে। গান নাচের মধ্যে দিয়ে আমরা জানি এগুলো উঠে আসে, নতুন করে বলার কিছু নেই। সঙ্গীত, গান। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ইতিহাস খুবই প্রাচীন। ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে এই সঙ্গীতের নানা বিবর্তন ঘটে আধুনিক যুগে এসে পৌঁছেছে। সামবেদ মানে যে 4টে বেদ, ঋক্, সাম, যজুঃ, অথর্ব, সেইটা। আমির খসরুকে 1253 থেকে 1325 খ্রিস্টাব্দে কাওয়ালির জনক মনে করা হয়। কাওয়ালি, আধুনিক যে কাওয়ালি। আধুনিক যুগের সময়ের ধারায় আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, ভারতের পাঞ্জাবে মিয়া গোলাম নবী প্রবর্তিত টপ্পা, বাংলার পল্লীগীতি ভাটিয়ালি, বাংলা তথা দক্ষিণ ভারতের মোঘল আমলের ভজন, উত্তর ভারতের ধ্রুপদী ধারার সঙ্গীত প্রভৃতি জনপ্রিয় হয়ে ওঠে।
এই যুগে রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের জগতে সবচেয়ে মর্যাদার আসনটি লাভ করেছে। বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন গবেষক ও পণ্ডিত সঙ্গীতের ইতিহাস নিয়ে চর্চা করছেন। ভারতীয় সঙ্গীতের ইতিহাস চর্চায় কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রাজকুমারের এসেস অন ইন্ডিয়ান মিউজিক, প্যাট্রিক মৌতালের কম্প্যারেটিভ স্টাডি অফ হিন্দুস্তানি রাগাজ, চার্লস রাসেল ডের দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ সাদার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেকান প্রভৃতি। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, সুকুমার রায়ের বাংলা সঙ্গীতের রূপ, করুণাময় গোস্বামীর বাংলা গানের বিবর্তন, সুধীর চক্রবর্তীর বাংলা গানের সন্ধানে, রাজেশ্বর মিত্রের সঙ্গীত মূল্যায়ন, জয়শ্রী ব্যানার্জি সম্পাদিত দ্য মিউজিক অফ বেঙ্গল, দিলীপ কুমার রায়ের সঙ্গীতিকা, রামপ্রসাদ ভাস্করের সঙ্গীত চর্চায় বহরমপুর সেকালে কাল প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ। প্রসঙ্গত উল্লেখ্য যে হরিশ ভীমানির লেখা লতা মঙ্গেশকরের জীবনী ইন সার্চ অফ লতা মঙ্গেশকর, উদয়শঙ্কর এবং রবিশঙ্করকে নিয়ে দিব্যেন্দু ঘোষের লেখা প্রবন্ধ সংকলন দ্য গ্রেট শঙ্করস, মান্না দের লেখা আত্মজীবনী জীবনের জলসাঘরে প্রভৃতি গ্রন্থেও সঙ্গীতের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে। নৃত্য ভাল লাগছে না শুনতে? গল্পের মতো না? সবসময় শুনবে, ইতিহাস ইজ আ স্টোরি, জিওগ্রাফিও তাই। সবসময় টেক্সটটা খুব ভালো করে পড়বে, দেখবে অর্ধেক জিনিস বোঝা যায়। না বুঝলে গরু গাধার মতো কতক্ষণ মুখস্থ করবে, ওগুলো কিছু মাথায় থাকে না, কাজেও লাগে না। আর সব কলেজে কিন্তু এখন এন্ট্রান্স পাস দিতে হয়, তারপরে এমএতে ভর্তি হবে সেখানেও তাই, পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবে সেখানেও তাই। তুমি যদি ভাবো অফবিট প্রফেশনে যাবে, এই জেনারেল লাইনে পড়বে না, লিখে নিয়ে নাও যে প্রফেশনে যাবে সেই প্রফেশনেই সব কিছু লাগবে। এখন যেটা আছে মিডিয়া স্টাডিজ, জার্নালিজম, সেখানে ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা আছে, সব আছে, সমস্ত বিষয় নিয়ে পড়তে হয়। যারা জানো না জেনে নাও, আমি নিজে জার্নালিজমের স্টুডেন্ট। হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে লাগবে। অতএব এখানে স্কিপ করে 4টে সাজেশনে কোয়েশ্চেন পেয়েছি, ওই স্যার দিয়েছে, এই ম্যাম দিয়েছে, পরীক্ষা পাস হয়ে গেলে কিচ্ছু লাগবে না, বস্তাবন্দি করে ফেলে দাও। মানে পুরো হয় না যে আমি 100 টাকা একটা জামা পেয়ে গেছি, আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে এলাম, বা 1000 টাকা খরচা হলো না, কাচলাম একদিন পরে ওটা ফেটে চৌচির হয়ে গেল, এরকম অবস্থা হবে এই পড়াশোনাটা, কিচ্ছু কাজে লাগবে না। তো ওই পড়াশোনা যেও না, মানে এখন মনে হবে খুব আনন্দ হবে, পেয়ে গেলাম, কিচ্ছু লাভ হবে না, পরে তখন মাথা ঠুকবে বসে বসে। চলো শুরু করো। নৃত্য শিল্প চর্চার একটি অন্যতম ধারা হলো নৃত্যকলা, নাচ। বহুকাল আগে থেকেই ভারতীয় নৃত্যকলা পাশ্চাত্যের সমাদর লাভ করেছে। নৃত্যকলায় উদয়শঙ্কর, অমলাশঙ্কর, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই, কেলুচরণ মহাপাত্র, পণ্ডিত বিরজু মহারাজ, অনিতা রত্নম সহ বহু ভারতীয় বিশ্বে খ্যাতি লাভ করেছেন। তামিলনাড়ুর ভরতনাট্যম, উত্তর ও পশ্চিম ভারতের কত্থক, কেরালার কথাকলি, মোহিনীয়াট্টম, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, পূর্ব ভারতের ছৌ প্রভৃতি নৃত্যধারা জনপ্রিয় হয়ে উঠেছে। মানে কোথাকার কোন নাচ অনেকগুলোই জানো, কত্থক তো অনেকেই জানো, শেখো। বর্তমানে বিভিন্ন গবেষক গুরুত্ব সহকারে নৃত্যকলার ইতিহাস চর্চা করছেন। এই বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিছু গ্রন্থ আছে, সেগুলোর নাম বলা হয়েছে, সেগুলো পরে আনসারের সময় খুব ইম্পর্টেন্ট, লিখিয়ে দেবো। দ্য অ্যাডশিপ ল্যান্ডসেল সম্পাদিত ডান্স হিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, ওয়া কেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ডান্স, ক্যারল ওয়েলসের ডান্স আ ভেরি সোশ্যাল হিস্ট্রি, রাগিনী দেবীর ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, আকৃতি সিনহার লেটস নো ডান্সেস অফ ইন্ডিয়া, শোভনা গুপ্তার ডান্স অফ ইন্ডিয়া, গায়ত্রী চট্টোপাধ্যায়ের ভারতের নৃত্যকলা প্রভৃতি এ বিষয়ের উল্লেখযোগ্য গ্রন্থ। নাটক অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপের পাশাপাশি ভারতে তথা বাংলায় নাট্য চর্চার প্রকাশ ঘটে। যারা পরে বাংলা সাহিত্য নিয়ে পড়বে, নাটকের একটা বিস্তৃত ইতিহাস তাদের পড়তে হবে। হ্যাঁ, সঙ্গীতের উপরে, গানের উপরেও পড়তে হবে। নাটকের মধ্যে দিয়ে দেশে জাতীয়তাবাদের প্রসার ঘটে। এই যুগে বাংলা নাট্যচর্চায় মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শিবির ভাদুরী, শম্ভু মিত্র প্রমুখ উল্লেখযোগ্য অবদান রাখেন। নাটকে ভারতীয় গণনাট্য 1943 খ্রিস্টাব্দের সদস্য পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল চৌধুরী প্রমুখ নাট্যচর্চাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলেন। আধুনিক কালে বিভিন্ন গবেষক গুরুত্বের সঙ্গে নাটকের ইতিহাস চর্চা করছেন। আচ্ছা, এখানে বাকিদের উৎপল দত্তকে আশা করি সবাই চিনবে, মানে যারা দেখনি তারাও চিনবে, না চেনার কথা নেই। আর কাকে? ঋত্বিক ঘটক, বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরীকে জানি না, পৃথ্বীরাজ কাপুর
রণবীর কাপুরের ঠাকুরদা বাবা, ঠাকুরদার বাবা, ঠিক আছে, রাজ কাপুরের বাবা, পৃথ্বীরাজ কাপুর। তো এই বিষয়ে উল্লেখযোগ্য হয়েছে গ্রন্থ হলো এই। এবার নাটকের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ, নাটকের ইতিহাস, লম্বা ইতিহাস, সেসব এখন এখানে বলার নেই, যখন বাংলা হিস্ট্রি পড়বে কিন্তু এটা। গ্রন্থ হলো ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয়, আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, বালদন ধিংড়ার ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া প্রভৃতি। এরপর হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা বা টিভি যাই বল। আধুনিক যুগের সিনেমা বা চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। চলচ্চিত্রে জাতীয়তাবাদী ভাবনা থেকে আধুনিক জীবনের সমাজ জীবন বিভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়। আমরা জানি বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের সিনেমা হয়, তো সিনেমায় সেই সময়টা দেখা যায়। যেমন আজ থেকে 20 বছর আগে যে সমস্ত সিনেমা হতো, এখনকার সিনেমা সবই কি এক? মানে ছোটবেলায় যে ধরনের সিনেমা তোমরা দেখতে, আজকের সিনেমাগুলো একই রকম হয়, সব কিছু এক, লাইট, সাউন্ড, সিনেমার গল্প, গান একই হয়। এটাই হচ্ছে ধারাটা দেখে আমরা বলে দিতে পারি এটা কোন সময় সিনেমা, তাই না? এটাই। দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র। নির্বাক ছবি মানে কোনো কথা ছিল না তাতে। জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি বিল্লমঙ্গল 1919 খ্রিস্টাব্দে। সবাক যুগে বাংলার প্রথম দেনা পাওনা 1931 খ্রিস্টাব্দে ও জামাই ষষ্ঠী 1931 খ্রিস্টাব্দে প্রভৃতি ভারতীয় চলচ্চিত্রে মাইলস্টোন বলা যায়। পারলে এইসব সিনেমাগুলো ইউটিউবে অতটা পাবে না, দেখলেও সাউন্ড আসে না, ছবি আসে না, পেলে না রিকোয়েস্ট থাকবে একটু দেখে নিবে সিনেমাগুলো, বুঝবে। এর পরবর্তীকালে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো বিশ্ববরেণ্য চিত্র পরিচালকদের আবির্ভাব ঘটে। চলচ্চিত্রের এই দীর্ঘ যাত্রাপথের বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তপন সিংহর চলচ্চিত্র আজীবন, ফারহানা মিলির সিনেমা এলো কেমন করে, সঞ্জয় মুখোপাধ্যায়ের দেখাবো রকম ফের, ঋত্বিক ও সত্যজিৎ, পাম কুক এর দ্য সিনেমা বুক, নাওয়েল স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিনেমা, ফ্রান্সিসকো ক্যাসিটির থিওরিজ অফ সিনেমা প্রভৃতি উল্লেখযোগ্য। পরে যদি ফিল্ম স্টাডিজ নিয়ে কেউ পড়াশোনা করতে চাও, এটাও একটা সাবজেক্ট, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে, 2 বছরের মাস্টার্স করানো হয়, ওটাতে ডিপ্লোমা কোর্সও আছে। তখন কিন্তু এই যে বইয়ের নামগুলো বললাম এগুলো সিলেবাসে থাকবে, এই বইগুলো পড়তে হবে। স্থাপত্যের ইতিহাস, স্থাপত্য মানে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, এই সমস্ত যে স্থাপত্য কীর্তি হয়েছিল তার কি ইতিহাস। অতীতকালের বিভিন্ন স্থাপত্য নিদর্শনগুলি ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। আগ্রার তাজমহল, দিল্লির বাহাই লোটাস টেম্পল, গুজরাটের গোদাল প্রাসাদ, হরিয়ানার পদম প্রাসাদ, বাংলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার, গৌড়ে বড় সোনা মসজিদ ও ছোটা সোনা মসজিদ, মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, বিষ্ণুপুর, কালনা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মন্দির, অট্টালিকা প্রভৃতি এদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। ব্রিটিশ আমলে নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজ 1712 খ্রিস্টাব্দ, হেস্টিংস হাউস 1770 খ্রিস্টাব্দ, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ, টাউন হল 1813 খ্রিস্টাব্দ, অক্টারলনি মনুমেন্ট 1828 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বর কালী মন্দির 1855 খ্রিস্টাব্দ, হাইকোর্ট 1872 খ্রিস্টাব্দ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921 খ্রিস্টাব্দ প্রভৃতি হল কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখ প্রাচীন ভারতের এবং আবিদ আলী খান, এইচ দানি, আসমা সিরাজউদ্দিন প্রমুখ বাংলার ইসলামিক স্থাপত্যের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা কার্য হল জে ফার্গুসন রচিত, গবেষণা কার্য মানে থিসিস লেখা, মানে বইগুলোর নাম বলছি, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার, প্যাট্রিক নাটগেন্স রচিত দ্য স্টোরি অফ আর্কিটেকচার, উইলিয়াম কার্টিস রচিত মডার্ন আর্কিটেকচার সিন্স 1900, জর্জ মিশেল রচিত ব্রিক টেম্পল অফ বেঙ্গল, ক্যাথরিন অ্যাসার রচিত
আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় ও অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পশ্চিমবঙ্গের পুরা সম্পদ, জাকারিয়া রচিত বাংলাদেশের প্রাচীন কীর্তি প্রভৃতি। ঠিক আছে, আশা করি অসুবিধা হচ্ছে না, আর বোরিংও লাগছে না। বোরিং লাগার কথা নয়, কিন্তু হিস্ট্রি গল্প মানে খুবই ভালো লাগার কথা, এটা ইন্টারেস্টিং হওয়ার কথা। আর এইভাবে পড়ো যেন এটা কাজে লাগে। হ্যাঁ, কোনো কিছুতেই ফালতু আবর্জনা ভেবো না। যখন এই সময়টা পার হয়ে যাবে তখন মানে আফসোস করে আর কিছু লাভ নেই। অতএব দেওয়া হয়েছে যখন, যখন কিছু গবেষক দল, কিছু এই যে যারা সম্পাদনা করে কমিটি বসে লিখেছে, তখন তারা কিছু তো জানে, তাই না? কিছু ভেবে তো কাজটা করেছে। এতই যদি ফালতু হতো তাহলে ফালতু কাজ করানোর জন্য কেন তোমাদেরকে দেওয়া হতো বলো, তাই না? এটা চলবে আরও, আশা করি দিন 2-3 তো এই চ্যাপ্টারটা চলবে, 2-3টে ব্লগ মিলে। রিকোয়েস্ট থাকবে সিরিয়ালি আপলোড হয় সমস্ত সাবজেক্ট। এখন বাংলার হিস্ট্রিটা পেয়েছো পার্ট 1 পার্ট 2, ওভাবেই দেখবে। কারণ যখন পড়াই তোমরা বইয়ে থাকবো, এরকম থাকে কি একটা কোশ্চেন প্রথমটা এখানে, লাস্টটা ওখানে, তারপরে থার্ডটা থাকে না, তো সিরিয়ালি। আমার তো তোমাদের 1-to-1 কনভারসেশন হয় না, এটা একটা ভার্চুয়াল পড়াশোনা, তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে বসে কারেক্ট করাতে পারবো না। তাই আমি পার্ট 2 পার্ট 3 করে দিই, তোমরাও এইভাবেই দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো।